আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে ফিজিক্স প্রথম পত্র অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি। দেখে বুঝতে পারতেছো তো আমাদের প্রথম টপিক হচ্ছে সরল দোলন গতি ও এর সমীকরণ। দেখো, এই অধ্যায়কে আমরা ৬-৭টা ভাগে ভাগ করেছি। এখান থেকে ৬-৭টা টাইপেরই প্রশ্ন আসে। তো আমরা এক একটা ভিডিওতে এক একটা টপিক নিয়ে আলোচনা করব, ছোট ছোট হবে ভিডিওগুলো। যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, তোমার কোনো এই অধ্যায় তো হবেই, সাথে অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, সাথে তোমার স্কিল বৃদ্ধি পাবে। তো প্রথমেই দেখো, সরল দোলন গতি ও এর সমীকরণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলি যে সরল দোলন গতি কাদেরকে আমরা সরল দোলন গতি বলবো, অর্থাৎ সরল দোলন গতি কাকে বলে। দেখো, যেই সমস্ত বস্তুর গতি, খুব সহজ ভাবে বলতেছি, যেই সমস্ত বস্তুর গতি যদি এরকম হয়, কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যে তার যে বল, হ্যাঁ, তার উপর যে বল প্রয়োগ করা হয়েছে, ওই বল এবং তার যে সরণ হয়েছে, সেই সরণ পরস্পর সমানুপাতিক। বুঝতে পারছো? একটা বস্তুর গতি এরকম যে তার উপর যে বল প্রয়োগ করা হয়েছে, সেই বল তার সরণের কি সমানুপাতিক, এবং এই বল আর সরণের দিক পরস্পর বিপরীত। যেহেতু বল যেই দিকে, সরণ হবে তার বিপরীত দিকে, তার মানে দুইজনই যেহেতু ভেক্টর রাশি, তাহলে যে কোনো একজনের আগে আমাকে দিক বোঝাতে মাইনাস দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমি সহজভাবে বলতে পারি যে সমস্ত গতির বল এবং সরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাদেরকে আমরা কি বলবো? তাদের গতিকে আমরা বলবো হচ্ছে সরল দোলন গতি। তো তুমি যদি ইউনিভার্সিটিতে উঠো বা একটু ডিপ ভাবে যদি এটা জানতে চাও, তাহলে এই ক্ষেত্রে আরেক ভাবে বলা থাকতে পারে। যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমাকে বলছিল যে সরল দোলন গতি হচ্ছে কি, কাকে বলে, বা এটা সরল দোলন গতি কাদের বলা হয়। তখন আমি তখন আমাদের ভার্সিটির বইগুলোতে ছিল কি, যে সমস্ত বস্তুর গতির গিয়ে ত্বরণ এবং সরণ পরস্পর সমানুপাতিক হয় এবং তাদের দিক বিপরীত হয়, তাদেরকে সরল দোলন গতি বলে। এটা আমাদের ভার্সিটির বইতে ছিল, আমাদের যেই বইটা আর কি পড়া ছিল। তো আমি এইভাবেই বলছিলাম। তো বলছে হ্যাঁ স্যার হয়েছে, হ্যাঁ স্যার বলছিল হ্যাঁ হয়েছে। তো তার মানে কি, দেখো, এই যে বল আর সরণ পরস্পর বিপরীত এবং সমানুপাতিক, এই কথা, আর এই যে ত্বরণ আর সরণ সমানুপাতিক এবং বিপরীত, দুইটা একই কথা। কেন? কারণ এই বলের মধ্যেই কিন্তু ত্বরণ আছে, তাই না? তাহলে তুমি এইটা যদি বলো, তাহলে এইটাও হবে, এইটা বললে এইটাও হবে। তাহলে সহজ কথায় আসি, যে সমস্ত কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে তার বল এবং সরণ সমানুপাতিক এবং কিন্তু দিক বিপরীত, অর্থাৎ তারা পরস্পর বিপরীতমুখী, তাহলে তাদের গতিকে আমরা সরল দোলন গতি বলবো। তো এইরকম উদাহরণ যদি তুমি দিতে চাও, তাহলে উদাহরণ হচ্ছে, একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কারা? যেমন স্প্রিং এর গতি, হ্যাঁ, স্প্রিং আছে। তারপরে এই যে আমরা যে পেন্ডুলাম বলি না, যে এই যে সরল দোলক যেই বলি, সরল দোলক যেমন এই যে ঘড়ির, এই যে দেওয়াল ঘড়ি, যেগুলো পেন্ডুলাম যুক্ত ঘড়ি, ওইগুলো আর কি। তো এই ধরনের সব গতি হচ্ছে কি গতি? এই সরল দোলন গতি। বিশেষ করে যারা কাঁপতে থাকে, শোনো, বিশেষ করে যারা কাঁপে, যাদের গতিপথটা এরকম, যে যারা গতি হইলে কি করে, এরকম কম্পনের মতো, যেই পথে যায় আবার ওই পথে ফেরত আসে, যেই পথে যাবে আবার ওই পথে ফেরত আসবে, এই ধরনের গতিগুলোই সাধারণত সরল দোলন গতি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এদেরকে তুমি যদি একটা গ্রাফ আকারে উপস্থাপন করতে চাও, যে তুমি এদেরকে একটা গ্রাফ আকারে উপস্থাপন করতে চাও, কথার কথা এই গতিটাকে, তাহলে এদের যে গ্রাফ, সেই গ্রাফটা তুমি যদি একদম প্রত্যেকটা পয়েন্টের মান নিয়ে তুমি যদি একটা গ্রাফ আঁকো, তাহলে গ্রাফটা হবে এই যে সাইনোসয়েডাল গ্রাফ। এই যে সাইন ওয়েভ আছে না, সাইন ওয়েভের যে গ্রাফটা একদম হুবহু সেই গ্রাফটা হয়, অর্থাৎ গ্রাফটা হবে একদম সাইন ওয়েভের মতো। বুঝতে পারছি? একদম সাইন ওয়েভের গ্রাফটা হবে। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো তো, তুমি যদি এখন এই জিনিসটাকে, এই গতিটাকে, সরল দোলন গতিটাকে তুমি যদি সমীকরণ আকারে প্রকাশ করতে চাও, কি আকারে? সমীকরণ আকারে, তাহলে সমীকরণটা কি হবে চলো একটু দেখি। তো সমীকরণের ক্ষেত্রে এই যে বস্তুটা কোন দিকে গতিশীল? সামনের দিকে গতিশীল, তাই তো? বা এইভাবে কাঁপে, আমি বলতে পারি যে এইভাবে কাঁপে, তো এই কাঁপাটাকেই আমরা এইভাবে প্রকাশ করছি। ঠিক আছে? তো এর যে গতির যে কোণার যে গতি, সেই কোণার যে সরণ, কোণার সরণকে যদি আমি ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে, ওয়াই যেহেতু এইভাবে কাঁপতেছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে যেহেতু এটা সাইন গ্রাফ, সাইনের ওয়েভ, তাহলে আমি সাইন দিব, সাইন। এখন দেখো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি? সাইন। এখন এই যে সাইন থেটা, যেমন ওয়াই ইকুয়াল টু কত? সাইন থেটা, এইটার গ্রাফ হুবহু মনে করো যে যে এই যে এটা, এই যে এরকম এরকম। তো এখন সাইন থেটার ক্ষেত্রে দেখো, এখানে সামনে কত গুণ আছে? 1 গুণ আছে। কেন? কারণ ওর বিস্তারটাই 1।
তোমরা সবাই জানো সাইন থিটার সর্বোচ্চ মান কত 1 না? তো কোন একটা এই যে তরঙ্গের মানে বা ইসের ওয়েভের যার সর্বোচ্চ মান 1, সেটা কে ছিল? সে হচ্ছে সাইন ছিল। সাইনের তো সর্বোচ্চ মান 1 তুমি জানো, আর সর্বনিম্ন মান কত? -1। কিন্তু এই ওয়েভটার তো আর হচ্ছে সর্বোচ্চ মান সাইনের মতো একদম 1 হবে না, তাই না? কারণ এটা তো স্প্রিং এর গতি, এটা তো হচ্ছে ইসের গতি, সরল দোলকের গতি, এটা তো আর ওই সেই সাইন না। তো এটার একটু চেঞ্জ হবে, বিস্তারটা আলাদা হবে। তো এর বিস্তার মনে করো যে 1 না, এর বিস্তার মনে করো যে a। আমরা সাধারণত যে তরঙ্গের ক্ষেত্রে বিস্তার কি পড়ে এসেছি? a পড়ে এসেছি না, অ্যামপ্লিটিউড। তো a, তো এইটা a। তো এই বিস্তারটা এই সামনে গুণ হবে, তাহলে আমি এখানে বিস্তারটা সামনে গুণ করব। এই যে সামনে বিস্তার গুণ, যদি এর মান 1 হয় তাহলে 1 হবে, আর যদি এর মান 2 হয় 2 হবে, এর মান যদি 0.1 হয় তাহলে 0.1 হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো তো y = a sin। এখন কথা হচ্ছে এইখানে যে এখানে কি হবে? কোণ হবে sin থিটা, এই যে থিটা হবে। কিন্তু এই তরঙ্গের ক্ষেত্রে তো থিটা, ওই থিটা তো আর ও থিটা না, তাই না? সাইনে যে থিটা ওই থিটা না, এই ক্ষেত্রেও থিটা চেঞ্জ হবে। এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো যে একটা কোণা এইখান থেকে যাত্রা শুরু করেছিল, তার মানে এই যে সামনের এইটুকু, মানে এইটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এইখান থেকে যাত্রা শুরু করেছিল, এইখান থেকে। তাহলে এইটুক মনে করো তার আদি দশা, মানে সে এইটুক আদি দশায় ছিল। তো এই আদি দশাটা মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে ডেল। আদি মানে এই কোণটুক সে আগে অতিক্রম করে ফেলেছে, তাহলে ওইটুক কত ধরলাম? ওইটুক হচ্ছে ডেল। এখন আমি কথার কথা বললাম, এই কোণাটা এইখান থেকে যাত্রা করে এই পর্যন্ত এসেছে, কথার কথা এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসেছে। তো এখন এই পর্যন্ত যাওয়ার জন্য এই কোণাটা মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলো তো? মোট যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে আমার সেই কোণটা এখানে বসাইতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এই পর্যন্ত আসতে তার মোট অতিক্রান্ত কোণ কত? এখন তুমি একটা জিনিস জানো যে সেটা কি? সেটা হচ্ছে যে এক কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক নামে একটা কথা আছে, হ্যাঁ? আচ্ছা, কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতবার কাঁপতেছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এই যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এই ক্ষেত্রে কি হয়? যেহেতু এটা এই যে কৌণিক বরাবর কাঁপতেছে, সেহেতু এই এর যে কম্পাঙ্ক সেটা মূলত কি কম্পাঙ্ক? কৌণিক কম্পাঙ্ক। এমনি কম্পাঙ্ক তো হচ্ছে কি আমরা তো জানি তরঙ্গের ক্ষেত্রে দেখে এসেছি। তো এর ক্ষেত্রে যে কম্পাঙ্কটা, সেই এর কম্পাঙ্ক আমরা কৌণিক কম্পাঙ্ক বলতেছি, কোনো ব্যাপার না। কৌণিক বেগকে কৌণিক কম্পাঙ্ক বলা যায়। এখন একটা জিনিস দেখো তো, তো এর যে মোট ওই যে ওই পর্যন্ত যাইতে মানে একবার দেখো, দেখো 1 সেকেন্ডে কাঁপতেছে কি পরিমাণ? 1 সেকেন্ডে যেই পরিমাণ কাঁপে সেটাই কিন্তু তার কম্পাঙ্ক। আর এইখানে যেহেতু আমি কৌণিক কম্পাঙ্ক বলতেছি, তাহলে এই কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে কাঁপতেছে কি পরিমাণ? এই ওমেগা পরিমাণ, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো, আমি ধরে নিই যে এইখান থেকে ওই ওই পর্যন্ত যেতে তার টি সময় লাগে, তাহলে এই টি সেকেন্ডে সে কতবার কাঁপবে? টি সেকেন্ডে কি বেশি কাঁপবে না? বেশি কাঁপবে। তাহলে সেটা কত? ওমেগা টি। এই যে ওমেগা টি, এইটাই হচ্ছে তার এইখান থেকে এই পর্যন্ত যাইতে যতটুকু কোণ উৎপন্ন করেছে সেইটা। বুঝতে পারছি? এইখান থেকে এই পর্যন্ত যাইতে যতটুকু কোণ উৎপন্ন করেছে সেইটাই হচ্ছে এই ওমেগা টি। এখন তোমাকে যদি যখন তুমি বলো আমি বুঝতে পারি না, আর একটু ভাইয়ে বলেন, তাহলে একটু ভাইয়ে বলতেছি। যেমন দেখো, এইভাবে একটা মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে, হ্যাঁ? এইভাবে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, অথবা মনে করো এইভাবে এইভাবে সে গতিশীল। আচ্ছা বলো তো, এইখান থেকে পুরো একটা কম্পন দিয়ে এই পর্যন্ত আসতে তার কত সময় লাগবে? পর্যায়কাল টি এর সমান সময় লাগবে, তাই তো? আর এইখান থেকে এই পর্যন্ত যাইতে পুরো একটা কম্পন দিলে তার সে যে মোট কোণ উৎপন্ন করে সেই মোট কোণের মান কত বলতো? 360 ডিগ্রি, মানে কত? 2 পাই। 2 পাই। এখন দেখো তো, আমরা জানি বেগ মানে কি? সরণ ভাগ সময়, তাই তো? তাহলে কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে হচ্ছে কৌণিক সরণ ভাগ হচ্ছে কি? কৌণিক সরণ ভাগ হচ্ছে সময়। তো এইখান থেকে এই পর্যন্ত আসে তার মোট কৌণিক সরণ হচ্ছে কতটুকু? 2 পাই পরিমাণ। তাহলে আমি এই দেখো 2 পাই ভাগ এইখান থেকে এই পর্যন্ত যাইতে তার সময় লাগতেছে কি পরিমাণ? টি পরিমাণ। এই যে 2 পাই বাই টি, এইটাই হচ্ছে সেই কৌণিক কি? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই বাই টি। বুঝতে পারছি? ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই বাই টি। এখন দেখো তো, এই তাহলে দেখো তো, এইটা একটা কি? এটা একটা কি? কৌণিক, এই সেই কৌণিক বেগ না, বা হচ্ছে আমরা বলতে পারি যে একটা কৌণিক সরণ কতটুকু সময়ে কতটুকু হচ্ছে সেইটা না? তাহলে দেখো তো, 1 সেকেন্ডে, এখন দেখো তাহলে এইটুক কি? এই যে 2 পাই বাই টি, এটা হচ্ছে কি? যে পুরো একবার কাঁপতেছে, মানে টি সেকেন্ডে সে হচ্ছে এতবার কাঁপতেছে বাই টি। তাহলে দেখো
কম্পাঙ্ক মানে কি 1 সেকেন্ডে যতবার কাঁপে, তাহলে কৌণিক কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কাঁপতেছে ওমেগা পরিমাণ, তাহলে টি সেকেন্ডে কাঁপতেছে কত, ওমেগা টি পরিমাণ। তাহলে এইটাই আমি বলতে পারি সে টি সেকেন্ডে মোট এতটুকু এই ওমেগা টি পরিমাণ তার কৌণিক সরণ হচ্ছে ওমেগা টি। আর আগের থেকে সে কি পরিমাণ গেছে, আগের থেকে সে ডেল পরিমাণ গেছে। তাহলে দেখো তো আমি মোট এই মূল বিন্দু থেকে যদি এই পর্যন্ত মোটটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে কোণ, ওমেগা টি প্লাস হচ্ছে ডেল, এইটুক হচ্ছে মোট কোণ হচ্ছে, তাই তো। এই জন্য আমি পুরো ইকুয়েশনটা ইকুয়াল টু লিখতে পারি y ইকুয়াল টু a sin থিটার পরিবর্তে কি লিখবো, থিটার পরিবর্তে লিখবো ওমেগা টি প্লাস ডেল। বুঝতে পারছি? এই যে এইটাই হচ্ছে আমাদের এই যে সরল দোলন গতি, এই সরল দোলন গতির হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ। বুঝাইতে পারছি? আবার তুমি জানো এই যে পর্যায়কালের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা কি f ইকুয়াল টু 1/t, f ইকুয়াল টু কত, 1/t। বুঝতে পারছি? আচ্ছা, আর এই যে এইটি মানে সে মোট কত সময় ধরে যাচ্ছে, আর এই ওমেগা মানে তার কৌণিক কম্পাঙ্ক কত বা কৌণিক বেগ কত, সেইটা ক্লিয়ার। বেগ মানে কি বলতো, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না, আর এখানে তো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে এখানে মূলত 1 সেকেন্ডে সে কয়বার কাঁপতেছে সেটা, কাঁপাও তো তার সময় হচ্ছে ওই যে কোণ এই মানে 1 সেকেন্ডে সে ভাবে মানে কৌণিক সরণ কতটুকু অতিক্রম করতেছে সেইটা, তাই না। বেগ 1 সেকেন্ডে বের করে না দূরত্ব, কম্পাঙ্ক কি 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে সেইটা, তাই তো। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাহিনী। এখন আমি তোমাদের এইখান থেকে যে প্রশ্ন আসে তার একটা উদাহরণ দিব। এই উদাহরণটা দেখলে পরে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এইটা আসছে খুলনা ভার্সিটিতে 14-15-তে, 14-15-তে এই প্রশ্নটা আসছে, তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে একটা তোমরা একটু লিখতে পারো, সেটা হচ্ছে যে একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কণার একটা সরল ছন্দিত প্রশ্নটা এরকম যে একটা সরল ছন্দিত গতি সম্পন্ন কণার বিস্তার হচ্ছে 0.1 মিটার। বিস্তার কত, বিস্তার a ইকুয়াল টু 0.1 মিটার। এখন বলতেছে পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড। পর্যায়কাল কত, পর্যায়কাল 4 সেকেন্ড। এবার বলছে আদি দশা হচ্ছে 30 ডিগ্রি। এখন বলছে যে যদি এইটা এরকম হয় তাহলে তার সমীকরণ কত হবে, নিচের কোণটা তার সমীকরণ, মানে তার সমীকরণ বের করতে বলছে। বলে দিছে যে একটা সরল ছন্দিত গতির হচ্ছে গিয়ে বস্তুর হচ্ছে বিস্তার হচ্ছে এত, মানে কণার বিস্তার হচ্ছে এত, পর্যায়কাল এত, আদি দশা এত, সমীকরণ কত। আর তুমি জানো y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কি ডেল। এখন তুমি দেখো তো এর মান কত, এর মান দেওয়া আছে 0.1, হ্যাঁ, তারপরে কি সাইন ইনটু ওমেগা কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে ওমেগার পরিবর্তে তুমি কি বসাইতে পারো, ওমেগার পরিবর্তে তুমি বসাইতে পারো 2π/t, তাই না, 2π/t বসাতে পারো। টিটা কি, টিটা পর্যায়কাল না, এই দেখো পর্যায়কাল 4 সেকেন্ড দেওয়া আছে। বুঝতে পারছি? তাহলে তুমি লিখতে পারো কত, 2π, ওমেগার মান কত 2π/4, তাহলে 2 দিয়ে 4 এর কাটলে কত, π/2। তাহলে এই ওমেগা জায়গা কত বসাইতে পারবা, π/2 বসাইতে পারবা। আর এই যে টি দেখো টি বলে দেয়নি, তাহলে টি এখানে টি বসে যাবে, π/2 ইনটু টি প্লাস ডেল কত 30 ডিগ্রি। তো এইখানে আর ডিগ্রিতে বসাবো না, যেহেতু এখানে পাই বসাইছো সেহেতু এইটাও রেডিয়ানে বসাবা। 30 ডিগ্রি রেডিয়ান কত, π/6, তাহলে এখানে π/6 বসাবে, π/6। এই দেখো এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে সেই সরল স্পন্দিত কণার হচ্ছে গতির সমীকরণ। বুঝতে পারছি? তো আশা করি তোমরা এটা বুঝছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, আবার হচ্ছে বুঝাবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? আশা করি বুঝছো। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে দশা এবং দশা পার্থক্য।